বিক্রম নিজের বাগদত্তার চোখে চোখ রেখে কঠিন স্বরে বলল, ঠিক আছে, হোক লড়াই, আমি শর্ত মেনে নিচ্ছি। ঠিক হলো 3 বছর পরে তারা যুদ্ধের মাধ্যমে শক্তি পরীক্ষা করবে। বিক্রমের মুখ থেকে এত বড় কথা শুনে রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর নিজের দেহরক্ষীদের নিয়ে সৌর্যমহলের বাইরে চলে গেল। রিয়া সভাকক্ষের সিংহদুয়ারের কাছে প্রায় পৌঁছে গেছে, এমন সময় কেউ একজন তাকে ডেকে বলল, দাঁড়াও রিয়া। রিয়া পেছন ফিরে দেখল ইরা দাঁড়িয়ে আছে। ইরার পরনে সুন্দর গোলাপি পোশাক। ইরা অপূর্ব সুন্দরী, রূপে সে কোনোভাবেই রিয়ার চাইতে কম যায় না। নকশা কাটা জানালার পাশে দাঁড়িয়ে রয়েছে সে। চারিদিক থেকে সূর্যের আলো এসে পড়ছে তার উপরে। সেই সোনালি আলোয় ইরাকে দেখে মনে হচ্ছে যেন কোনো স্বর্গের অপ্সরা। ইরা রিয়ার চোখে চোখ রেখে বলল, আমি জানি আজ তুমি যা যা বললে তার জন্য তোমার মধ্যে এতটুকু অনুশোচনাও নেই। আর এখন তো তোমাকে বিক্রমের সাথে লড়াই করতেই হবে। তবে তুমি ভেবো না যে তুমি জনক দলের নেত্রী হয়ে গেছো বলে আমরা তোমাকে ভয় পাবো, কারণ সৌর্য দলে এখনো তোমার থেকে অনেক শক্তিশালী লোক আছে। রিয়া ইরার কথাগুলো শুনে কোনো উত্তর না দিয়েই গটগট করে সেখান থেকে চলে গেল। সবাই চলে যাওয়ার পর বিক্রম দৃঢ় কণ্ঠে বাবাকে বলল, বাবা, আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে ঠিক 3 বছর পরে আমি রিয়া জয়ান আর ওর সম্পূর্ণ বংশের সাথে লড়ব। রিয়ার অহংকার আমি ভেঙে চুরমার করে দেব। সেদিন ওরা আজকের এই ব্যবহারের জন্য আফসোস করবে। অরেন্দ্র নিজের ছেলের মুখ থেকে এমন সাহসিকতার কথা শুনে খুব খুশি হলো, কারণ গত 3 বছর ধরে শান্ত থাকা বিক্রম আজ আবার সাহসী হয়ে উঠেছে। কিন্তু বাস্তব থেকে মুখ ফিরিয়ে নেওয়া তো যায় না। আর এখন এটাই সত্যি যে বিক্রমের কাছে মাত্র 3টি শক্তি চক্র আছে, তার প্রতিদ্বন্দ্বী রিয়ার কাছে আছে 9টি শক্তি চক্র। বিক্রম মাথা ঠান্ডা করার জন্য সৌর্যমহল থেকে বেরিয়ে গেল। তার মনের ভিতরে এখন একটা ঝড় চলছে। রিয়ার সব অপমান, অহংকারী আস্ফালন, তার সম্পর্ক ভেঙে দেওয়ার কথা এখনো তার কানে বাজছে। এসব কথা ভাবতে ভাবতে বিক্রম তার মায়ের কবরের দিকে হাঁটতে থাকলো। বিক্রমকে এমন গভীর চিন্তায় ডুবে থাকতে দেখে ইরা তার পিছন পিছন হাঁটতে শুরু করলো। বিক্রম খেয়াল করলো ইরা তার পিছনে আসছে। বিক্রম তাকে বলল, আমি কিছুক্ষণ একলা থাকতে চাই, আমার পিছনে পিছনে আসিস না। ইরা বুঝলো সত্যি বিক্রমের এখন কিছুক্ষণ একা থাকা জরুরি। বিক্রম হাঁটতে হাঁটতে একবার শক্তিস্তম্ভের দিকে তাকালো, তারপরে এগিয়ে গিয়ে তার মায়ের সমাধির কাছে এসে পৌঁছলো। মায়ের সমাধির সামনে এসে সে তার নিজের মনের কথা বলতে শুরু করলো। সে বলল, মাগো, আমার সাথে কেন এমন হয় মা? কেন কেন আমার শক্তি আর আগের মতো নেই? এইভাবে চলতে থাকলে আমি রিয়ার সাথে যুদ্ধ করতে পারবো না। তাছাড়া যুদ্ধ করলে ওকে হারাবো কি করে? বিক্রম একটু শান্তি পেতে তার মায়ের সমাধির উপর মাথা রাখলো, চোখ বন্ধ করে বলল, মা, 3টে বছর, আর 3টে বছর সব কিছু শেষ হয়ে যাবে মা। আমি যদি নিজের শক্তি ফিরে না পাই সব শেষ হয়ে যাবে। বাবাকে সমস্ত মেসিডোরিয়ার সামনে অপমানিত হতে হবে। মায়ের সাথে কথা বলতে বলতে বিক্রমের গলা কান্নায় বুজে এলো। নিজেকে কোনো মতে সামলে নিয়ে সে বলল, মা, তোমার কাছে যখন যাব কিভাবে তোমার চোখে চোখ রেখে কথা বলবো? আমি কিভাবে তোমার নাম উজ্জ্বল করব? মা, কেন আমি শক্তিশালী হতে পারছি না? কেন পারছি না? বিক্রম এসব কথা বলতে বলতে নিজের হাত মুঠো করে মাটিতে ঘুষি মারতে শুরু করলো। বারবার মাটিতে আঘাত করতে করতে সে বলল, মা, এখন কেবলমাত্র কোনো অলৌকিক ঘটনা, কোনো দিব্য শক্তি আমার শক্তি ফিরিয়ে দিতে পারে। সে যখন কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে, এমন সময় তার কানে একটা আওয়াজ এলো, বিক্রম, বিক্রম, তুমি কি শুনতে পাচ্ছ? নিজের নাম শুনে বিক্রম খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখল। ব্যাপারটা বিক্রমের খুব অদ্ভুত লাগলো। তার মায়ের সমাধির কাছে সে ছাড়া আর কেউ নেই। আওয়াজটা আবার বলতে শুরু করলেন, বিক্রম, তোমাকে দেখে মনে হচ্ছে বেশ বিপদের মধ্যে আছো। তোমার সাহায্যের দরকার, তাই না? আওয়াজটা শুনে এবার বিক্রম মায়ের সমাধি থেকে উঠে পড়ল। এদিক ওদিক ঘুরে ঘুরে দেখল, কিন্তু কোথাও কেউ নেই। তখন সেই রহস্যময় আওয়াজ আবার বলে উঠলেন, আরে এদিক ওদিক খোঁজা বন্ধ করো, আমি তোমার আংটির মধ্যে আছি। বিক্রমের আঙুলে কালো পাথরের তৈরি একটা আংটি আছে, তার মায়ের দেওয়া শেষ উপহার। হঠাৎ এই আংটিটা যেন নিজে থেকেই নড়ে চড়ে উঠল।
এসব দেখে বিক্রম বেশ খানিকটা ঘাবড়ে গেল। বিক্রম তার এক হাত দিয়ে নিজের আরেক হাত চেপে ধরার চেষ্টা করল, কিন্তু তখনই আংটিটা যেন একটা ঝটকা মেরে তাকে ফেলে দিল, আর আংটিটা থেকে একটা সাদাটে ধোঁয়া বের হতে শুরু করলো। কিছুক্ষণ পরেই এই ধোঁয়া একত্র হয়ে একজন বৃদ্ধের আকৃতি নিল। চোখের সামনে এসব অদ্ভুত ঘটনা ঘটতে দেখে বিক্রমের চোখ ছানা বড়া হয়ে গেল। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কে 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 আপনি? এই কথা শোনার সাথে সাথেই ওই সাদা ধোঁয়া থেকে তৈরি বৃদ্ধ ধোঁয়ায় ভর করে বিক্রমের চারপাশে ঘুরতে থাকলো। সে বাতাসে ভেসে ভেসে কখনো বিক্রমের সামনে, আবার কখনো তার পিছনে যেতে লাগলো। বিক্রম আবার ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কে কে আপনি? আর আমার আংটির মধ্যেই বা কি করছিলেন? এই কথা শুনে মূর্তিটা এবার বিক্রমের সামনে এলো। এক জায়গায় থেমে গিয়ে বললেন, আমি কে এটা জরুরি কথা নয়, জরুরি কথা হলো আমি তোমায় কোনো রকম কষ্টে থাকতে দেব না। এই কথাটুকু বলে ছায়ামূর্তিটা হাসতে শুরু করলেন। তারপর আবার বলতে শুরু করলেন, আমার তো তোমাকে ধন্যবাদ বলা উচিত। গত 3 বছর ধরে তুমি আমাকে সামলে রেখেছ। আজকে তুমি আমাকে ঘুম থেকে জাগালে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, এখনো জানি না ঠিক কি, কিন্তু এইটুকু জানি যে তুমি সবার থেকে আলাদা। ছায়ামূর্তির কথা শুনে বিক্রমের এবার রাগ হলো। তিনি রাগ ভরা গলায় বললেন, আচ্ছা, তো তুমি গত 3 বছর ধরে আমার আংটির মধ্যে লুকিয়ে বসেছিলে, তাই তো? তোমার কারণে আমার শক্তি কমে গেল না তো? তার মানে যখন থেকে তুমি আমার আংটির মধ্যে বসেছিলে তখন থেকে আমার শক্তি আর বাড়ছে না? বিক্রমের এসব কথা শুনে ছায়ামূর্তি কি আগের থেকে জোরে জোরে হাসতে লাগলো। ওকে এইভাবে হাসতে দেখে বিক্রমের আরো মাথা গরম হলো। তিনি রাগত কণ্ঠে বললেন, আচ্ছা, এখন বুঝলাম যে এই তোমার কারণে 3 বছর ধরে আমাকে মেসিডোরিয়া শহরের জনগণদের সামনে অপদস্থ হতে হয়েছে। এই কথা শুনেও ছায়ামূর্তিটি হাসল। বিক্রম রাগের চোটে লাল হয়ে গেল। সে চূড়ান্ত রাগের মুহূর্তে ভুলেই গেল যে এটা তার মায়ের দেওয়া শেষ উপহার। সে আঙুল থেকে আংটিটা খুলে দূরে একটা পাথরের উপর ছুঁড়ে ফেলে দিল। বিক্রমকে চিন্তিত দেখে ছায়ামূর্তি বললেন, বিক্রম, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে, এখন রেগে গেলে কিছুই হবে না। কিন্তু তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব। বিক্রম এই লোকটার কোনো কথাই বুঝতে পারল না, তাই সে জিজ্ঞেস করলো, কি চান আপনি? বিক্রমের কথার জবাব দেওয়ার জন্য বৃদ্ধ লোকটা একটু স্থির হলো। স্থির গলায় বললেন, এটাই হলো আসল কথা। আমি চাই তুমি আমাকে তোমার আংটিতে থাকতে দাও, আর তার বদলে আমি... ছায়ামূর্তি নিজের মুখের কথা শেষ করার আগেই বিক্রম বলে উঠল, না না, কখনো না, কিছুতেই না। তখন ছায়ামূর্তি নিজের হাতের মুঠোয় থাকা ওই আংটিটা দেখিয়ে বললেন, তুমি কি চাও না যে আবার সবাই তোমায় সম্মান করুক, আবার তোমার কাছে 9টা শক্তি চক্র ফিরে আসুক? তুমি কি চাও না যে আবার তোমায় একলব্য উপাধি দেওয়া হোক? কথাগুলো শুনে এবার বিক্রমের মনের ভিতরে উত্থাল পাতাল শুরু হলো। ছায়ামূর্তি আরো বললেন, বিক্রম, আমি জানি আংটিটা না পড়লে তুমি ধীরে ধীরে তোমার শক্তি ফিরে পাবে, কিন্তু তুমি নিজেও জানো যে তোমার হাতে সময় বেশি নেই। এদিকে বিক্রম এইসব কথা শুনে কেমন যেন ভাবনায় হারিয়ে গেল। বিক্রমের সাথে কথা বলতে বলতে ছায়ামূর্তিটি তার বাড়ির চারপাশে ঘুরছিল। কিছুক্ষণ ভেবে সে আবার বলল, বিক্রম, তোমার বয়স এখন 15 বছর, অর্থাৎ তোমার কাছে আর মাত্র 1 বছর সময় আছে। আর 1 বছরের মধ্যে তুমি 6খানা শক্তি চক্র না পেলে নিয়ম অনুসারে তোমাকে সূর্যদল আর মেসিডোরিয়া শহর থেকে বের করে দেওয়া হবে। বিক্রম এই ছায়ামূর্তির কথা শুনে বেশ অবাক হলো। সে জিজ্ঞেস করল, কিন্তু আপনি এসব কি করে জানলেন? তিনি বললেন, আমি কি করে জানি সেসব ভাবা বন্ধ করো। এখন সবচেয়ে বড় কথা হলো 3 বছর পরে তোমাকে তোমার বাগদত্তার সাথে লড়াই করতে হবে, তাই না? রিয়ার ব্যাপারে শুনেই বিক্রম রাগে জ্বলে উঠে বলল, ওর ব্যাপারে আমার সামনে কোনো কথা বলবে না। বিক্রমকে রেগে যেতে দেখে ছায়ামূর্তিটি হাসতে হাসতে বললেন, শুধু শুধু রেগে গেলে কাজ হাসিল হবে না, তোমাকে সত্যিটা মেনে নিতেই হবে। 3 বছর পরে তোমাকে রিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে। বিক্রম এবার চিন্তিত হয়ে বলল, তাহলে কি করব? বৃদ্ধ এবার গম্ভীরভাবে বলতে শুরু করলেন,
শোনো, তুমি এখন থেকে আমার কথা শুনবে, যা বলবো তাই করবে। প্রথমেই আংটিটা পরে আমাকে তোমার সাথে রাখো। আমি তোমাকে এত শক্তিশালী করে দেব যে যত বড় বিপদই আসুক তুমি সহজেই তাকে জয় করতে পারবে। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে কেন আমি 3 বছরের জন্য তোমার শক্তি নিয়ে নিয়েছিলাম। বিক্রম ভেবে দেখল নিজের হারানো শক্তি পাওয়ার জন্য এই ছায়ামূর্তির কথা মানা ছাড়া আর কোনো উপায় নেই। সে খুব শান্ত স্বরে বলল, ঠিক আছে, আমি প্রস্তুত। এই কথাটুকু বিক্রমের মুখ থেকে বেরোনোর সাথে সাথেই ছায়ামূর্তি হাসতে হাসতে আবার ধোঁয়ায় পরিণত হলো আর ঘূর্ণিঝড়ের মতো তার চারপাশে ঘুরতে শুরু করলো। ঘূর্ণিঝড়ের বেগে বিক্রম নিজের পায়ের ভারসাম্য হারিয়ে ফেলে মাটিতে পড়ে গেল। মাটি থেকে উঠতে উঠতে বিক্রম বলল, আপনার নাম তো বললেন না, কি নাম আপনার? ছায়ামূর্তি বললেন, আমার নাম বিদুর, কিন্তু তুমি আমায় গুরুদেব কিংবা আচার্য নামে ডেকো। বিক্রম মাথা নেড়ে বলল, ঠিক আছে আচার্য বিদুর, আমরা অনুশীলন কবে থেকে শুরু করব? বিদুর বললেন, খুব তাড়াতাড়ি। হঠাৎ বিক্রম বিদুরকে জিজ্ঞাসা করল, আচ্ছা আচার্য, আপনি কি চমৎকারী শরবতের ব্যাপারে কিছু জানেন? বিদুর বেশ বিরক্ত হয়ে বললেন, ওটি হলো পৃথিবীর সবচেয়ে জঘন্য ওষুধ, ওসব মুখে তুলো না। আমি তোমার জন্য এক প্রকারের বিশেষ ঔষধি বানাবো, যার নাম অমৃতধারা। ওতেই তোমার উপকার হবে। বিক্রম খুব অবাক হয়ে জিজ্ঞেস করল, এই অমৃতধারাটা আবার কেমন ওষুধ? এটা খেলে কি লাভ? বিক্রমের একটার পর একটা প্রশ্ন শুনে বিদুর বিরক্ত হয়ে বললেন, উফ, তুমি তো বড্ড প্রশ্ন করো। আপাতত তোমাকে কিছু জড়িবুটি লিখে দিচ্ছি, সেই সব নিয়ে এসো। যখন অমৃতধারা তৈরি হয়ে যাবে তখন দেখতে পাবে। তারপর নিজেই বলো যে আমার তৈরি অমৃতধারা ভালো নাকি ওই জঘন্য চমৎকারী ওষুধ। আচার্য একটা কাগজে নানা রকম ভেষজ উপাদানের নাম লিখে সেটা বিক্রমের হাতে ধরিয়ে দিলেন। জড়িবুটির লম্বা তালিকা দেখে তো বিক্রমের মাথায় হাত। প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, আচার্য, এগুলোর তো অনেক দাম। এগুলো কিনতে হলে কমপক্ষে 800 স্বর্ণমুদ্রা তো লাগবেই। আমার কাছে তো এত স্বর্ণমুদ্রা নেই। বিক্রমের কথা শুনে আচার্য একটু ঠেস মেরে বললেন, আমি তো তোমায় সবচেয়ে কম দামি জিনিসপত্রের তালিকা দিয়েছি। এবার তুমি কেমন করে 800 স্বর্ণমুদ্রা জোগাড় করবে সেটা তোমার ব্যাপার। আমার অমৃতধারার মার্কাসে যে কত দাম তা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তারপর বুঝবে যে কি অল্প দামে কত ভালো জিনিস পাচ্ছ। তাদের কথাবার্তা চলাকালীন বিক্রমের মনে হলো তার দিকে কেউ আসছে। পায়ের শব্দ শুনেই বিদুর তাড়াহুড়ো করে বললেন, আমি আংটির ভেতরে গেলাম, আংটিটা পরে নাও, আর আমার ব্যাপারে কাউকে বলবে না কিন্তু, বুঝেছো? এইটুকু বলেই বিদুর বিক্রমের আংটির মধ্যে ঢুকে গায়েব হয়ে গেল। কে আসছে বিক্রমের দিকে? তাহলে বিক্রম আর বিদুরের সব কথা কি ওই ব্যক্তিটা শুনে ফেলেছে? তাহলে বিক্রম এত কম সময়ে তার 9টি শক্তি চক্র অর্জন করবে কি করে? এরপর গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফএম। বিক্রম শুনতে পেল কারোর পায়ের আওয়াজ, ক্রমশ তার দিকেই এগোচ্ছে। কিছুক্ষণ পরে সে দেখতে পেল ইরাকে। ইরা তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। বিক্রমকে দেখতে পেয়ে ইরা খুব চিন্তিত গলায় বলল, বিক্রম,